নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় বারুইপুরের এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। সিআইডি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী এবং সিপিআইএমের নেতা, তিনি মনে করছেন যে বারুইপুরের ঘটনার যে এনকাউন্টার, এটা পূর্ব পরিকল্পিত, মানে মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হচ্ছে। প্রথম কথা, পুলিশ যেটা বলেছে, ওই দুষ্কৃতী পুলিশের অস্ত্র ছিনতাই করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়, তারপর যা হয়েছে সবাই জানেন, পুলিশের ভার্সন। তো এটা যদি হয় তাহলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে, এটাকে বিকাশবাবু যে পরিকল্পিত বলছেন, তাহলে এই যুক্তিটা খাটে না। এখন প্রশ্ন হলো, অনেকে বলছেন যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ যেভাবে দুষ্কৃতী দমন করেন, বাংলাতেও শুভেন্দু অধিকারী সেই মডেলটা চালু করেছেন। 2025 সালে নভেম্বরে সম্ভবত উত্তরবঙ্গের কোনো জায়গায় একটা প্রচারে গিয়ে তৎকালীন বিরোধী দলনেতা বলেছিলেন, সকালে জমা বিকালে খরচ। এখন এই যে কামদুনি, শাস্তি কি হয়েছে? হয়নি তো। অভয়ার নৃশংস হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছিল তারা এখনো পর্দার আড়ালে। হাঁসখালি বলুন, বকটুই বলুন, কোথায় প্রপার জাস্টিসটা পেয়েছে নির্যাতিতারা? পায়নি তো। তাহলে আইনি টানাপোড়েন, আইনি দীর্ঘসূত্রিতা, অনেক সময় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। নির্যাতিতার পরিবার বা অ্যাফেক্টেড ফ্যামিলিজ বিচার পায় না। তাদের অ্যাঙ্গেলে দেখতে গেলে এই ইনস্ট্যান্ট সাজা লজিক্যাল। আবার বিচার শুরুই হলো না, তার আগেই এনকাউন্টার, সেটা গণতান্ত্রিক কাঠামোয় রাষ্ট্রের আইন ব্যবস্থা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, সেটাকে অযৌক্তিক বলা যায় না। কারণ ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার আছে। অনেকে বলতে পারেন যে এর ফলে নিরীহ মানুষেরও এনকাউন্টারের সম্ভাবনা আছে। তা এইটা নিয়ে তুল্যমূল্য বিতর্ক আছে। যার যেটাকে সমর্থন করেন তিনি, কেউ চটজলদি শাস্তির বিধানকে সমর্থন করেন, তিনি এনকাউন্টারের কথা বলবেন। আর যিনি মনে করেন না, আইনি প্রক্রিয়াতেই কঠোর থেকে কঠোরতম বা ক্যাপিটাল পানিশমেন্ট হোক দুর্বৃত্তরা, কিন্তু আইনি প্রক্রিয়ায় হোক, তারা এটার বিরোধিতা করবেন। এর কোনো স্পষ্ট হ্যাঁ না সমর্থনযোগ্য নয়, এটা বলা যায় না। পাবলিক ওপিনিয়ন আর ডিভাইডেড। মানে আপনি একটু আগে বলছিলেন যে উত্তরপ্রদেশের মডেল বাংলায় কোথাও চালু করছেন শুভেন্দু অধিকারী, এটা বিরোধীরা অভিযোগ করছেন বারবার। তা এটা মানে মানে বিপজ্জনক কি না? কোথাও এটা প্রয়োজন আছে বলে সমাজে যেভাবে আরজি করার থেকে তো মানুষ শিক্ষা নিল না। মানে আমরা দেখলাম যে আরজি করার যে ঘটনা, তারপরে সরকার বলতে গেল, কিন্তু মানুষের যে চরিত্র সেটা তো বদলালো না, তার প্রমাণ তো বাড়াই। প্রথম কথা, এটা কিভাবে বদলানো যাবে? এনকাউন্টার হলে পরেই, বিচারের আগেই এনকাউন্টার হয়ে গেলেই যে এ ধরনের অপরাধ কমবে তার কোনো মানে নেই। হ্যাঁ, মানে নেই। অপরাধীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যায় বলে অনেকে বলেন, কিন্তু এই ধরনের অপরাধ তো কমছে না। তার কারণ এটা হচ্ছে সামাজিক ব্যাধি। পারিবারিক স্তর থেকে যদি প্রথম থেকে শিক্ষাটা দেয়া যায়, এটা বাবা মাদের দায়িত্ব সন্তান সন্ততিদের বোঝানো যে কোনটা অপরাধ নয়। মেয়েরা তোমার সহনাগরিক, অর্থে আকাশ, তারা কোনো তাদের উপর তারা আক্রমণ করা, তাদের উপর অত্যাচার করা একজন সুনাগরিকের কর্তব্য নয়। এই শিক্ষাটা পরিবার থেকে আসা উচিত। হ্যাঁ, এখনও তো পুরুষতান্ত্রিক সমাজ, এখনও খুব শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের মেয়েরাও স্বাধীনভাবে তাদের জীবনসঙ্গী স্থির করতে পারে না। যেমন মহারাষ্ট্রের ঘটনাটা, কেতন, দুটো পরিবারে খুব উচ্চবিত্ত। উদয়পুর ফোর্টে তাদের বিয়ের ব্যবস্থা হয়েছিল, 17 কোটি টাকা বাজেট ছিল বিয়ে, চার্টার বিমানে করে নিয়ে যাওয়া হতো অভ্যাগতদের। সেই পরিবারের এই ঘটনা সামনে এসলো, কি প্রমাণ হলো? যে মেয়েটি সিয়ানা কি নাম,
একটা উচ্চবিত্ত পরিবারের মেয়ে, সেও কিন্তু তার নিজের পছন্দের কথাটা বাড়ির লোকদের বলতে পারেনি। মানে বাড়ির লোক, বাবার বাবা, দাদু, তাদের কথাটাই শেষ পর্যন্ত মান্যতা পেয়েছে। তাই এই ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আমি শিয়ার ওইভাবে খুন করার যে অভিযোগ করেছি সেটাকে মান্যতা দিই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েরা চিরকালই অনেক সময় মুখ ফুটে নিজের পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছার কথা বলতে পারে। শিক্ষিত হোক, উচ্চশিক্ষিত হোক, আটপৌরে গৃহবধূ হোক, একদম প্রান্তিক মানুষ হোক, সবথেকে মেয়েদের শ্লীলতাহানি বা যৌন হেনস্থার ঘটনা কোথায় হয়? পারিবারিক আবহে হয়। খুব নিকট আত্মীয়ের দ্বারাই মেয়েরা লাঞ্ছিত হন, যৌন নির্যাতনের মুখে পড়েন, মুখ ফুটে তারা কথাগুলো বলতে পারেন না। তাহলে এই শিক্ষাটা কোত্থেকে আসা উচিত? বাড়ি থেকে আসা উচিত। প্রত্যেক মা বাবার তার ছেলেকে সেইভাবেই শিক্ষা দেওয়া উচিত যে একজন মেয়ে, সেও আমাদের চোখে ইকুয়াল। তাকে দুর্বল, অবলা, সে ভোগের বস্তু, এইভাবে যদি কোনো মেয়েকে ট্রিট করা হয়, এবং পুরুষতান্ত্রিক সমাজ এগুলো হয়, বহু শিক্ষিত পরিবার এখনো বিয়েটাকে পণ আদায়ের মাধ্যম বলে মনে করেন, এবং উচ্চশিক্ষিত পরিবারের ছেলে বিয়ে করেছে স্বনির্ভর মহিলাকে, তাও পরের জন্য অত্যাচার করছে। এ তো সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি দূর না হলে এসবে দূর হবে না কিছুতেই। আর যারা এই ধরনের ঘটনাগুলো ঘটায়, সে দিল্লির নির্ভয়া হোক, আরজিকরের অভয়া হোক, বা বারুইপুরের নাবালিকা হোক, তাদের হাত, পা, চোখ, কান, মুখ সবই আছে, কিন্তু এরা মানুষরূপী জানোয়ার। এদের পাশবিক প্রবৃত্তিটা মনুষ্য প্রবৃত্তির থেকে বেশি। তো হ্যাঁ, এনকাউন্টার হলে হয়তো ভয় দেখানো যেতে পারে, কিন্তু সার্বিকভাবে এই বিষয়টা থেকে মুক্তি পেতে গেলে দরকার সামাজিক সচেতনতা, এবং সেটা আসবে একদম বাড়ি থেকে। বাড়ি থেকে মেয়েদের সম্মান দিতে শেখা। মেয়েদের অর্ধেক আকাশ বলে, সমান অধিকার তাদের সব কিছুর উপর, এটাকে নিশ্চিত করার ছোটবেলা থেকে একটা ছেলের মনে এই ধারণাটা ঢুকিয়ে দেওয়া উচিত। সব কিছুর উপর মেয়েদের সমান অধিকার। তাহলেই এই ধরনের ব্যাধি কমবে। আইন করে হয় না এগুলো। যে বারুইপুরের ঘটনা কি কোথাও কি রাজনীতি মানে বাতাবরণ তৈরি হচ্ছে, কোনো কাউ কি কেউ যারা ওই ইন্দ্রজিৎ বলে যে ছেলেটিকে পিটিয়ে মেরেছে, শুভেন্দুবাবু তো বলেইছে ও যুক্ত ছিল না, নির্দোষ। কারা করলো? অনেকজন তো অ্যারেস্ট হয়েছে। শুভেন্দুবাবু বলছেন যারা শূন্য থেকে বেড়ে এক হয়েছে, যারা ভোটে হেরে অতৃপ্ত আত্মা, তারা ঘটনাটা ঘটিয়েছেন। সরকারি সম্পত্তি নষ্ট করছেন, রেল লাইন উপড়ে ফেলছেন, পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছেন, এগুলো তো বরদাস্ত করা যায় না। এই জন্যই তো গুন্ডা দমন বিল। সরকারের অবস্থান খুব স্পষ্ট, কাউকে রেয়াত করা হবে না। যারা নাবালিকার সঙ্গে এই নারকীয় ঘটনা ঘটেছে তাদের উপযুক্ত শাস্তি হবে। এবার একই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের নামে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে তাদেরও আইন অনুযায়ী শাস্তি হবে। বেশ, কিন্তু কুণাল ঘোষ বলছেন যে সিআইডি তদন্ত করে দেখবে যে এনকাউন্টারটা সঠিক ছিল কিনা। তো যে রাজ্য পুলিশের দ্বারা হলো, সেই রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা ঠিকঠাক তদন্ত করবে, উনি আশঙ্কা প্রকাশ করছেন। ওনার যদি মনে হয় তাহলে উনি আদালতের দ্বারস্থ হতে পারেন, ওনার যদি অন্য কিছু থাকে বক্তব্য। এখন উনি আবার যদি সিবিআই চান, সিবিআই তো কেন্দ্রীয় সরকারের, একই তো দলের সরকার, সেটা ওনার ব্যক্তিগত বক্তব্য। দেখা যাক না তদন্ত রিপোর্টটা কি আসে। বেশ, একটু অন্যদিকে ফোকাস করি। যখন বারুইপুরে ঘটনা ঘটছে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন, হাইকোর্টের পারমিশন নিয়েই যদিও নেমেছেন, সেখানে একটা কর্মীকে উনি নিজের দলেরই কর্মী চর মেরে দিলেন। মানে এই যে ঘটনাগুলো, উনি মেজাজ হারিয়ে ফেলেছেন, নিজের স্নায়ু ধরে রাখতে পারছেন না, ঘরে বাইরে প্রচণ্ড চাপের মুখে, তহবিল
ইডি ফ্রিজ করেছে, আদালতে মামলা চলছে, ভাইপোকে ডাকছে, যে কোনো দিন ভাইপো অ্যারেস্ট হবে, নির্বাচিত প্রতিনিধিরা ছেড়ে বেরিয়ে গেছেন, যারা আছেন তারা অভিষেককে নিয়ে প্রতিনিয়ত বিষোদ্গার করছেন। আর সবেমাত্র 2 মাস আগে তিনি সর্বেসর্বা ছিলেন, এখন কার্যত একাকী হয়ে আছেন, কেউ যায়টায় না ওনার কাছে। তো সেই সব নিয়ে আর নিজেকে সামলাতে পারেননি, সংযত রাখতে পারেননি, তাই এই বহিঃপ্রকাশ হয়েছে। ওনাকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। উনি আর নতুন করে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন না। বিশ্রাম নিন, ভাইপোকে কিভাবে জেলের হাত থেকে বাঁচাবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে উনি ভুল করবেন, আর উস্কানি দিয়েও কোনো লাভ হবে না। বেশ, আজকের খোদ মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য ভবনে হঠাৎ করে একটা ভিজিটে গেলেন, যেখানে কন্ট্রোল রুম রয়েছে বিভিন্ন হাসপাতালে, রাজ্যের হাসপাতাল, জেলা স্তরে, রাজ্য স্তরে বা মেডিকেল কলেজগুলোতে মনিটরিং হবে। দালাল রাত থেকে মুক্ত করতে হবে হাসপাতালগুলোকে। কি মনে হবে এই পদ্ধতিতে হবে? না না, ওনার তো সদিচ্ছা আছে এবং একজন পূর্ণ সময় স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি নিজেও চিকিৎসক, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, বিশিষ্ট অঙ্কোলজিস্ট। তিনি তো জানেন সরকারি স্বাস্থ্য পরিষেবা কী। স্বাস্থ্য শিক্ষা এই দুটোর সঙ্গে সাধারণ মানুষের নিবিড় যোগাযোগ আছে। দালাল রাস্তা অবশ্যই বন্ধ করতে হবে, সেন্ট্রালি সার্ভিলেন্স চলবে, এসএসকেএমে শয্যা বৃদ্ধি হচ্ছে এবং এমার্জেন্সিতেও হবে। এবং এই যে 54 টাকা আগে ছিল রোগীর পথ্য, সেটা বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাতারাতি তো আর বল বদলাবে না, কিন্তু একটা পজিটিভ ভাইবস আসছে। সর্বস্তরের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত, চিকিৎসক, নার্স, জুনিয়র ডাক্তার, অ্যাটেন্ডেন্ট, সাফাই কর্মী, ট্রলি ঠেলেন যারা, ক্যান্টিন যারা চালান, প্রত্যেকে যদি নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করেন, তাহলেই স্বাস্থ্য পরিষেবার অনেক বেশি মান উন্নয়ন হবে। বেডের সংখ্যা বাড়াতে হবে। ভারতবর্ষে যত বেড আছে টোটাল সরকারি হাসপাতাল এবং বেসরকারি মিলিয়ে, সেটা ভারতের জনসংখ্যার তুলনায় অপ্রতুল। অনেক বেশি বেড বাড়াতে হবে। আদানি করছে 2000 বেডের হসপিটাল, তার মধ্যে 1000 বেড থাকছে সরকারের জন্য, যেখানে সরকার বিনামূল্যে চিকিৎসা দেবে। আবার বহু এমন বেসরকারি নার্সিংহোম আছে যারা সরকারের থেকে বিনামূল্যে বা 1 টাকা দামে জমি পেয়েছে। চুক্তি ছিল তারা 15% শয্যা সরকারের জন্য রাখবে, কিন্তু তারা রাখতো না। এখন নতুন সরকার তাদের বাধ্য করছে অন্তত 10% শয্যা সাধারণ রোগীদের জন্য, মানে সরকারের জন্য সংরক্ষিত রাখতে। শুভেন্দুবাবু চেষ্টা করছেন, শারদবাবু নিজেও চিকিৎসক, জানেন। আশা করি পরিস্থিতি বিগত বছরগুলোর তুলনায় উন্নত হবে। বেশ, সত্যি শেষে চলে এসেছি। এই ধর্ষণের ঘটনা যখন ঘটেছিল আমরা দেখেছিলাম গত সরকারে বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, যে ছোট্ট ঘটনা, আরজি করে কোথাও ক্ষতিপূরণ দেওয়া, এই ধরনের ঘটনা আমরা সাক্ষী থেকেছি। এবারে রাজ্য পালাবদল ঘটনা, তারপরে কয়েক মাসের মধ্যে ঘটে গেল বারুইপুরের একটা ঘটনা। এই দুটো মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, এই দুটোকে আপনি কীভাবে করবেন? প্রথম কথা, পুলিশের লোকজনের যদি কোনো গাফিলতি থাকে, সেই জন্য ডিজিকে বলেছেন 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে। কাউকে স্পেয়ার করা হবে না পুলিশের যদি কোনো গাফিলতি থাকে। 1, 2, গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে এবং নাবালিকার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। প্রত্যেকেই বলেছেন যে মুখ্যমন্ত্রীর উপর তাদের ভরসা আছে, এবং সূর্যপুরে যে আউটপোস্টের কথা বলেছিলেন নাবালিকার পরিবার, ভাড়া বাড়িতে আউটপোস্ট চালু হবে। মুখ্যমন্ত্রী বলেননি যে আমি 10 লাখ টাকা দিলাম, কম্পেনসেশন দিলাম, চাকরি দিলাম। উনি বলছেন আবার আসবো 7 দিন পরে। পরিবার যে দাবি করেছে সরকার সেগুলো মেনে নেবে। 3, আর প্রত্যেক জনপ্রতিনিধি, বিরোধী হোক, যেই হোক, শাসক হোক, সবার সাথে কথা বলেছেন। তো বিগত জমানাতে এগুলো আমরা দেখতে অভ্যস্ত ছিলাম না। মুখ্যমন্ত্রী যেতেনও না। আরজিকর কাণ্ডের পর গিয়েছিলেন অনেক দিন বাদে। তার আগে ডিসি নর্থ গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেছিল মুখ বন্ধ করার জন্য। তো পরিষ্কার দৃষ্টিভঙ্গির ফারাকটা স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন,
চন্দ্রিমা ছিলেন ডেপুটি। ও দিদিমণি 15 বছরে যা যা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, ট্র্যাক রেকর্ড খুবই বাজে। এবং এইভাবে তো তিনি পরিস্থিতির মোকাবিলা করেননি। শুভেন্দুবাবু বলেছেন সবার স্বাস্থ্য নিশ্চিত হবে। ছোট ঘটনা, আগে দেখতাম যে যিনি নির্যাতিত হলেন তারই চরিত্র নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলতেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এসবের থেকে বাংলা অনেক দূরে সরে এসছে, বাংলাগুলোতে ফিরতেও চায় না। শুভেন্দুবাবুর কাছে প্রচুর চ্যালেঞ্জ, আশা করব সেই চ্যালেঞ্জ তিনি সসম্মানে উত্তীর্ণ হবেন। কোথাও রাজধর্ম পালন করলেন কি উনি মনে হয়? করছেন তো রাজধর্ম পালন, এখানে আবার হিন্দু মুসলমানের কি আছে? যারা করছেন তারা খুব সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে। ওই নাবালিকা যে কেউ পরিবারের মেয়ে হতে পারে। সব কিছুতেই ধর্মের তাস যারা খেলছেন তারা খুব কমিউনাল। নাবালিকার বিচার পাবে তার পরিবার, ধর্ম দেখছেন কেন? এগুলোই হচ্ছে যারা বলেন তারা বিভাদটা উস্কে দিতে চান। একেই তো বলে রাজধর্ম পালন। গণপিটুনিতে একজন খুন হয়েছে, তার বিচার যারা করেছে নির্দোষ বলেছেন মুখ্যমন্ত্রী, বলেছেন যে এমনি বলেননি, পুলিশের রিপোর্ট নিয়ে বলেছেন। সরকারি সম্পত্তি, রেল লাইন যারা ভাঙচুর করেছে তাদেরও বিচার হবে। আর নির্যাতিতার পরিবার বলছে আমরা মুখ্যমন্ত্রীর কথা শুনে আশ্বস্ত। এর থেকে তো বোঝা যায় তিনি রাজধর্ম পালন করছেন। আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় কার্যত গোটা দেশ, গোটা রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। রাজ্যে পালাবদল ঘটেছে, কিন্তু মানুষের যে মানসিকতা তার কি বদল হয়েছে? বারুইপুরের ঘটনা সেই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সমাজের যে ব্যাধি, ধর্ষণের যে ব্যাধি, যে রোগ ধরেছিল সমাজে, সরকার বদল হলেও সেই রোগটা কিন্তু কোথাও কমেনি। তার প্রমাণ বারুইপুর। যদিও অভিযুক্তকে এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে, রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। এনকাউন্টার প্রয়োজন ছিল কি, বা এই যে এনকাউন্টার, এখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা পরবর্তী সময়ে আবার আসব। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।